আচ্ছা, গতদিন তোমাদেরকে আমি রেওয়া মিল পাঠটা বুঝিয়েছিলাম। রেওয়া মিল কি? রেওয়া মিল হচ্ছে গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য রেওয়া মিল প্রস্তুত করা হয়। গত ক্লাসটা তোমাদেরকে রেওয়া মিলটা আমি পড়াইছিলাম। তোমরা রেওয়া মিলের ডেবিট টাকা মোট ক্রেডিট টাকা যা হবে সেগুলি তোমরা দেখে নিলা। তাহলে আমরা রেওয়া মিলের মধ্যে পূর্বের ক্লাসে আবার একটু যাই, রেওয়া মিলটা একটু আবার কাছে রাখি, তোমাদেরকে দেখি তোমরা রেওয়া মিলটা করতে বুঝছো। রেওয়া মিল তোমাদেরকে যে আমি পড়িয়েছিলাম, রেওয়া মিলের মধ্যে পাইছিলাম তোমাদের মোট ডেবিট টাকা মোট ক্রেডিট টাকা। মোট ডেবিট টাকার যোগফল মোট ক্রেডিট টাকার যোগফল সমান হবে। আর রেওয়া মিলে কোন কোন হিসাবগুলি রেওয়া মিলে অন্তর্ভুক্ত হবে সেগুলি তোমরা একটু আমাকে বলছিলে। তোমরা বলছিলে যে যাবতীয় সম্পদ ডেবিট দিকে যাবে, যাবতীয় ব্যয় ডেবিট দিকে যাবে, যাবতীয় আয় ক্রেডিট দিকে যাবে, যাবতীয় দায় ক্রেডিট দিকে যাবে, মালিকানা সত্ত্ব বা মূলধন ক্রেডিট দিকে যাবে। গুড, তোমরা ভালোই বুঝছো। আমি তোমাদেরকে আজকে নতুন একটি পার্ট তোমাদেরকে পড়াবো, সেটা হচ্ছে আর্থিক বিবরণী। আর্থিক বিবরণী তোমাদের সামনে পড়াবো। গতদিন তোমাদেরকে রেওয়া মিল পড়ানোর সময় আমরা বলছিলাম সম্পদ, ব্যয়, আয়, দায়, মূলধন বা মালিকানা সত্ত্ব। মূলধন অবলিক মালিকানা সত্ত্ব দুটাই। সম্পদ এবং ব্যয় আমরা ডেবিট দিকে দিয়েছিলাম, আয় দায় মূলধন মালিকানা সত্ত্ব সেটা আমরা ক্রেডিট দিকে দিয়েছিলাম। যে রেওয়া মিলটা আমি প্রস্তুত করেছিলাম গতদিন, সেটা আবার একটু তোমরা বুঝো ভালোভাবে। রেওয়া মিল যদি আমার পরিপূর্ণভাবে না হয়, আর্থিক বিবরণী পড়া আমার পক্ষে সম্ভব হবে না। এই জন্যই আমরা আর্থিক বিবরণী পড়ার পূর্বেই রেওয়া মিলটা আমাকে ভালোভাবে বুঝতে হবে। কারণ রেওয়া মিল থেকে আমাকে আর্থিক বিবরণী প্রস্তুত করতে হবে। রেওয়া মিলের পাশাপাশি সমন্বয় থাকবে। সমন্বয়গুলি আমরা রেওয়া মিলের পাশাপাশি নিচে, রেওয়া মিলের বাহিরে নিচের অংশে কিছু অ্যাডজাস্টমেন্ট অথবা সমন্বয় দেওয়া থাকবে। এই সমন্বয়গুলি কী করতে হবে? কারণ তোমরা নিশ্চয়ই জানো যে সমন্বয়গুলি তোমাদের নিচের অংশের যে সমন্বয়গুলি আছে সেগুলি তোমাদেরকে কোনোদিন বোঝানো হয় নাই। আমরা বুঝিয়েছিলাম রেওয়া মিল। রেওয়া মিলের পাশাপাশি কিছু সমন্বয় থাকবে। এই সমন্বয়ের কাজটা আজকে তোমাদেরকে আমি ভালোভাবে বুঝিয়ে দিই। রেওয়া মিল যখন আর্থিক বিবরণী করব, তখন একটা রেওয়া মিল দেওয়া থাকবে। এই রেওয়া মিলটা তোমাকে প্রথমে করতে হবে। রেওয়া মিল যখন আমি করব, তখন মোট ডেবিট টাকা মোট ক্রেডিট টাকা সমান হয়েছে কিনা সেটা আমি দেখব প্রথমেই আর্থিক বিবরণী প্রস্তুত করার পূর্বেই। যদি প্রথম আমাকে একটা রেওয়া মিল দেওয়া থাকবে, রেওয়া মিলের নিচে কিছু সমন্বয় দেওয়া থাকবে, দুটা কাজ আমার রেওয়া মিল পাশাপাশি সমন্বয় কাজগুলি যখন আমি করব, তখন সমন্বয় কিভাবে করব? কারণ তোমাদের পূর্বের ক্লাসে আমি রেওয়া মিল তোমাদেরকে বুঝিয়েছি। রেওয়া মিল বোঝানোটা আমি জানি না কতটুকু তোমরা বুঝছো। যদি বুঝে থাকো তোমাদের জন্য আর্থিক বিবরণী বোঝানোটা সহজ হবে। রেওয়া মিল যখন পরিপূর্ণভাবে পাকাপোক্তভাবে তোমরা বুঝে ফেলবে, তখন আর্থিক বিবরণী তোমাদের জন্য অনেকটা সহজ হবে। সহজ এই কারণ হবে, কারণ আমরা যখন আর্থিক বিবরণী প্রস্তুত করব, তখন আমরা রেওয়া মিল থেকে আর্থিক বিবরণী প্রস্তুত করব,
পাশাপাশি কিছু অ্যাডজাস্টমেন্ট বা সমন্বয় দেওয়া থাকবে। সেই সমন্বয়গুলির হিসাব তোমাদেরকে, সমন্বয়গুলি কী কী কোন কোন জায়গায় যাবে এবং কোন কোন সমন্বয়গুলি কোন কোন দফায় কোন কোন জায়গায় বসবে সেগুলি তোমাদেরকে একটু ক্লিয়ার করে তোমাদেরকে আমি বুঝিয়ে দেব। রেওয়া মিল করার পরে আমাকে যে অ্যাডজাস্টমেন্টগুলি দেওয়া হবে সেই অ্যাডজাস্টমেন্টগুলি নিচে সমন্বয় আকারে, যেমন দেখবা রেওয়া মিল করার পরে সমন্বয় দেওয়া থাকবে, সমন্বয় বা অ্যাডজাস্টমেন্ট, সমন্বয় দেওয়া থাকবে, সমন্বয়গুলি যখন ব্যবহার করব, সমন্বয় ব্যবহার যখন করব, আচ্ছা তোমাদের মুখে বলি, সমন্বয় যখন ব্যবহার করব তখন আমাকে সমন্বয়ের যে দফাগুলি আছে সেটা আমরা দুবার ব্যবহার করব। কয়বার ব্যবহার করব? দুইবার ব্যবহার করব। সমন্বয়গুলি দুবার আমরা ব্যবহার করব। একবার ব্যবহার করলে সমন্বয়গুলি হবে না, দুবার ব্যবহার করলে হবে, তিনবার ব্যবহার করলে হবে না, চারবার ব্যবহার করলে হবে। সহজ কথা, সমন্বয়গুলি যদি আমি আর্থিক বিবরণী প্রস্তুত করি, সমন্বয়গুলি জোড় আকারে যাবে, বেজোড় আকারে যাবে না। তোমরা ইন্টারমিডিয়েটে গেলেও তোমরা দেখবে বা আরও উপরের ক্লাসে গেলেও তোমরা দেখবে। আচ্ছা যাই হোক, আমরা যে দশম অধ্যায় যেটা আর্থিক বিবরণী তোমাদেরকে আমি পড়াবো, আজকে আমি তোমাদেরকে লিখলাম আজকের পাঠ আর্থিক বিবরণী। আর্থিক বিবরণীটা কি সেটা আগে আমরা বুঝে নিই। আর্থিক বিবরণীটা কি? আর্থিক বিবরণীটা হচ্ছে যে বিবরণীর মাধ্যমে কারবারের লাভ, ক্ষতি, সম্পদ ও দায় দেনার পরিমাণ জানা যায় তাকে আর্থিক বিবরণী বলে। আবার বলি তোমাদের, যে বিবরণীর মাধ্যমে কারবারের লাভ, ক্ষতি, সম্পদ ও দায় দেনার পরিমাণ জানা যায় তাকে কি বলে? আর্থিক বিবরণী বলে। সহজ কথা, নির্দিষ্ট তারিখের মোট প্রতিষ্ঠানের মোট সম্পদ, দায় ও মালিকানা সত্ত্ব নিরূপণ যখন করব তখন আমাকে কি করতে হবে? আর্থিক বিবরণী যখন করব তখন আর্থিক বিবরণীর মধ্যে সম্পদ, দায় দেনা, মালিকানা সত্ত্ব এগুলি আমরা আনবো। আর আর্থিক বিবরণী যখন করব, আর্থিক বিবরণীর মধ্যে আমরা কি কি আনবো সেটা আমরা বলে দিই। তাহলে আর্থিক বিবরণীর সংজ্ঞাটা আমরা বলতে পারি, যে বিবরণীর মাধ্যমে কারবারের লাভ, ক্ষতি, সম্পদ ও দায় দেনার পরিমাণ জানা যায় তাকে কি বলে? আর্থিক বিবরণী বলে। তাহলে আমরা এখানে পাইলাম লাভ, ক্ষতি, সম্পদ, দায় দেনা। আবার স্পষ্ট করে বলি তোমাদেরকে, যে বিবরণীর মাধ্যমে কারবারের লাভ, ক্ষতি, সম্পদ ও দায় দেনার পরিমাণ জানা যায় তাকে কি বলে? আর্থিক বিবরণী বলে। আর্থিক বিবরণীর ধাপ, আমরা আর্থিক বিবরণীর ধাপ আর্থিক বিবরণীর ধাপ পাঁচটি। এই পাঁচটি ধাপ আমরা কি করতে হবে? ভালোভাবে আয়ত্ত করতে হবে। কি কি ধাপ আছে? এক নম্বর ধাপ হচ্ছে বিশদ আয় বিবরণী। বিশদ আয় বিবরণী। দুই নম্বর আমরা দিব মালিকানা সত্ত্ব। একটু বুঝে নিও তোমরা সহজভাবে। তিন নম্বরে আমরা লিখব আর্থিক অবস্থার বিবরণী। তোমাদের মাঝে মাঝে ইংলিশও তোমাদেরকে জানা উচিত, কারণ আমরা যখন উপরের ক্লাসে ইন্টারমিডিয়েটে যাব অথবা অনার্স অথবা মাস্টার্সে যাব তখন আমাদেরকে ইংলিশ ভাষা নিয়ে পড়াশোনা করতে হবে। সেই হিসেবে তোমাদেরকে কিছু কিছু ইংলিশ তোমাদেরকে জানা দরকার। আমরা আর্থিক বিবরণীর ধাপ লিখছি পাঁচটি ধাপ লিখছি।
5টি ধাপের মধ্যে আমরা ব্যবহার করব 3টা, বাকি 2টা ধাপ উপরে ক্লাস ব্যবহার করব। তার মানে 2টি ধাপ আমরা 9 এবং 10 নবম এবং 10ম শ্রেণীতে পাবো উপরে ক্লাসে। তাহলে আমরা বলার সময় বলতে হবে আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক বিবরণী যখন বলবো তখন আর্থিক বিবরণীর ধাপ বলতে হবে 5টি। বহু নির্বাচনে যদি পরীক্ষাতে আসে আর্থিক বিবরণীর ধাপ কয়টা, 3টা যদি ধরলে স্যার তো বলছিল 9, 10-এ 3টা ধাপই করি, হবে না, তোমাকে 5টি ধাপ লিখতে হবে। সঠিক উত্তর হচ্ছে 5টি, কিন্তু আমরা ব্যবহার করবো 3টি ব্যবহার করবো, যার জন্য 2টি আমরা লিখি নেই। 2টি আমরা মুখে মুখে একটু বলে নিই। সেটা হচ্ছে নগদ প্রবাহ বিবরণী, আর আরেকটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণীতে ব্যবহৃত প্রয়োজনীয় নোট ও গুরুত্বপূর্ণ হিসাবে নীতিমালা। এই 2টার ব্যবহার নাই, যার জন্য আমরা 2টা লিখি নেই, 3টা লিখছি, 3টার ব্যবহার আছে। আমরা লিখছি বিশদায় বিবরণী। বিশদায় বিবরণী আমরা ইংরেজিতে বলি স্টেটমেন্ট অফ কম্প্রিহেনসিভ ইনকাম। সেটা পূর্বের নাম ছিল, যখন ওই কিছুদিন আগে সেটার নাম ছিল প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, মানে লাভপতি হিসাব ছিল, লাভপতি হিসাব ছিল। এই লাভপতি হিসাবে একটু আপডেট করে লেখা হয়েছে বিশদায় বিবরণী। সেটা হচ্ছে স্টেটমেন্ট অফ কম্প্রিহেনসিভ ইনকাম। বিশদায় বিবরণী যে বিবরণীর মাধ্যমে, আমি একটু লিখে তোমাদেরকে বুঝিয়ে দিই, যে বিবরণীর মাধ্যমে কারবারের লাভ ক্ষতির পরিমাণ জানা যায়। ওই যে আগে তোমাদেরকে বলছিলাম প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। প্রফিট অ্যান্ড লস, প্রফিট কি? প্রফিট হচ্ছে লাভ, প্রফিট লাভ, লস ক্ষতি, প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট তোমাদেরকে আগে বলছি আমি। একটু আপডেট হয়ে এবং বিশদায় বিবরণী হয়েছে, সেটা হচ্ছে লাভ ক্ষতি। তাহলে আমরা আরেকটু স্পষ্টভাবে বলতে পারি বিশদায় বিবরণী হচ্ছে যে বিবরণীর মাধ্যমে কারবারের লাভ ক্ষতির পরিমাণ জানা যায়, সেটা হচ্ছে বিশদায় বিবরণী। মালিকানা সত্ত্ব বিবরণী, যে বিবরণীর মাধ্যমে কারবারের মূলধনের পরিমাণ জানা যায়, সেটা হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী। সহজভাবে তোমাদেরকে বলবো, সহজভাবে মূলধনের পরিমাণ জানা যায়, বোঝার জন্য বলছি, আর একটু বুঝাই বলা যাবে। যে বিবরণীর মাধ্যমে কারবারের মূলধনের পরিমাণ জানা যায়, একটুকু তোমরা বুঝো, সেটা হচ্ছে মালিকানা সত্ত্ব বিবরণী। আর এরপরের যে স্টেপটা, সেটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণীটা কি একটু বোঝার জন্য গভীরভাবে মনোযোগ দিতে হবে। আর্থিক অবস্থার বিবরণী, অবস্থা লাগানোর কারণে আরেকটা ব্যবস্থা হবে। আর্থিক অবস্থার বিবরণী, সেটা আমরা যখন করব আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণীটা কি সেটা আগে জেনে নিই। সেটা হচ্ছে সম্পদ, দায় দেনা। আগে তোমাদেরকে বলছিলাম, আসলে হিসাব বিজ্ঞান পাঠ পড়াইতে হইলে একটা পাঠের সাথে আরেকটা পাঠ রিলেটেড থাকে। তুমি যদি একটা অংশ তুমি মিস করো, তাহলে আরেকটা অংশতে তুমি পরিপূর্ণভাবে বুঝ পাবে না। আর যদি তুমি একটা অংশ, একটা অধ্যায় যদি ভালোভাবে বুঝো, পরের অধ্যায় তোমার জন্য একটু সহজ হবে। যার জন্য আমি আগে তোমাদেরকে রেওয়া মিল করাইছি, কারণ রেওয়া মিল না পড়ে তোমাদেরকে আর্থিক বিবরণী কোনো অবস্থাতে করানো যাবে না। সেই হিসাবে আমি তোমাদেরকে আর্থিক বিবরণী করানোর পূর্বে আমি তোমাদেরকে রেওয়া মিল পড়াইয়া লাইনের ভিতরে আনছি। লাইনটা কি? লাইনটা হচ্ছে তুমি যখন রেওয়া মিল ভালোভাবে বুঝবা, তোমার জন্য আর্থিক বিবরণীটা বোঝা একটু সহজ হবে। আর যদি রেওয়া মিল না বুঝো, তোমার আর্থিক বিবরণীটা অসম্পূর্ণ থেকে যাবে। তাহলে আর্থিক অবস্থার বিবরণীটা হচ্ছে সম্পদ এবং দায় দেনা। আমি তোমাদেরকে আগে বলছিলাম যে আমরা পাঠটা হচ্ছে আর্থিক বিবরণী। দেখো, আর্থিক বিবরণী এখানে হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। অনেক সময় দেখা যায় যে আর্থিক অবস্থার বিবরণী আর্থিক বিবরণী দুটো এক হয়ে যায়। না, দুটো এক না। আর্থিক বিবরণী বললে যা আছে সব, বিশদায় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী, আর্থিক অবস্থা বিবরণী, নগদ প্রবাহ বিবরণী, আর্থিক অবস্থা বিবরণীতে ব্যবহৃত প্রয়োজনীয় নোট গুরুত্বপূর্ণ হিসাবের নীতিমালা, সবগুলি আর্থিক বিবরণীতে যাবে। আর আর্থিক অবস্থার বিবরণী বললে সম্পদ এবং দায় দেনা। পার্থক্য হচ্ছে ওটুকুই। আর্থিক বিবরণী যখন বলবো তখন সম্পদ এবং দায় দেনা যা আছে সবগুলি আর্থিক বিবরণীতে যাবে। আর যখন আর্থিক অবস্থার বিবরণী মানে ফিনান্সিয়াল স্টেটমেন্ট পজিশন যখন আমরা বলবো, তখন আমাকে শুধু করতে হবে সম্পদ এবং দায় দেনা হিসাব।
আচ্ছা আসো আমরা সম্পদ এবং দায় দেনার হিসাবগুলি আমরা করে নিই। তাহলে সম্পদ এবং দায় দেনার হিসাবগুলি আমরা কিভাবে করব? করার পদ্ধতিটা হচ্ছে সম্পদ যা আছে সব একদিকে আমরা সম্পদের দিকে নিব আর দায় আমরা একদিকে নিব। কারণ আমরা যখন হিসাব বিজ্ঞান প্রস্তুত করব তখন আর্থিক অবস্থার বিবরণী উভয় দিক মিলবে। যদি উভয় দিক না মিলে তাহলে বুঝতে হবে আর্থিক অবস্থার বিবরণী তোমাদের ভুল হয়েছে। কিভাবে তোমরা বুঝবা? কারণ আমাকে যদি আমি কোথাও থেকে যদি আমি একটু মর্গেজ নিই, লোন অথবা ঋণ নেই, তাহলে যখন ওই ব্যক্তি আমাকে মর্গেজ বা ঋণ দিবে তখন দেখবে যে আমার কি পরিমাণ সম্পদ আছে। যদি আমার 10 লাখ টাকার ল্যান্ড প্রপার্টি থাকে আমাকে দিবে 8 লাখ টাকা, এর বেশি দিবে না। কারণ সম্পদের চেয়ে দায়ের পরিমাণ বেশি হবে না, আবার দায়ের চেয়ে সম্পদের পরিমাণ কমও হবে না। এই জন্য আর্থিক অবস্থার বিবরণী যখন প্রস্তুত করব তখন দুই দিক মিলে যাবে। কারণ হচ্ছে আমার যতটুকু এবিলিটি আছে অতটুক দেওয়ার মতন ক্ষমতা থাকতে হবে, সামর্থ্য যা আছে দেওয়ার মতন পরিশোধ করার মতন তা থাকতে হবে। সেটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। আচ্ছা আমরা বলছিলাম আগে তোমাদেরকে বলছিলাম 3টা স্টেপ, 3টা ধাপ আমরা করাবো। সেটা হচ্ছে বিষয়দায় বিবরণী, মালিকানা সত্ত্ব বিবরণী আর একটা হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী। আর্থিক অবস্থার বিবরণী যখন আমরা করব তখন সম্পদ এবং দায় দেনাগুলি নিব, আর যখন বিষয়দায় বিবরণী করব তখন লাভ এবং ক্ষতি নিব। আসো আমরা পূর্বের ক্লাসে যে রেওয়া মিল করছি রেওয়া মিলের মধ্যে যাই। রেওয়া মিলের মধ্যে আমরা বলছিলাম যাবতীয় সম্পদ যাবতীয় ব্যয় ডেবিট পাশে যাবে, যাবতীয় আয় যাবতীয় দায় মূলধন ক্রেডিট পাশে যাবে। এই সবগুলি আমরা দেখব। তাহলে আমরা লাভ এবং ক্ষতির সাথে যে দফাগুলি সম্পৃক্ত থাকবে রেওয়া মিলের মধ্যে, লাভ এবং ক্ষতির সাথে রেওয়া মিল যখন আমরা করব তখন রেওয়া মিলের মধ্যে যে 4 রেওয়া মিলের অংশটার থেকে আমরা দেখব লাভ এবং ক্ষতির যে দফাগুলি আছে সেগুলি আমরা লাভ এবং ক্ষতির দফাগুলি রেওয়া মিলে আমরা কি করব? বসাবো। তাহলে আমাদের কাজ হচ্ছে রেওয়া মিল যখন আমরা করব তখন আমরা রেওয়া মিল থেকে বেছে বেছে আমাকে লাভ এবং ক্ষতির সাথে যে টপিকগুলি সম্পৃক্ত থাকবে সেগুলি আমরা বিষয়দায় বিবরণী করব। তাহলে আমার কাজ গড় হচ্ছে মানে কাজ হচ্ছে ধাপ হচ্ছে 3টাতে আমরা ব্যবহার করব 2টা, যে কোনো 2টা। তাহলে আমরা যখন ব্যবহার 3টা ধাপ থাকবে আর সমন্বয়গুলি থাকবে নিচে, সমন্বয়গুলি আমরা ব্যবহার করব যে কোনো 2টা ধাপ, যে কোনো 2টা ধাপে, কিন্তু 3টা ধাপে ব্যবহার করা যাবে না সমন্বয়। তাহলে রেওয়া মিল থেকে আমরা লাভ ক্ষতির যত দফাগুলি আছে সবগুলি আমরা কোথায় নিব? বিষয়দায় বিবরণীতে নিব। কোথায় নিব? বিষয়দায় বিবরণীতে নিব। তাহলে লাভ এবং ক্ষতির দফাগুলি যেমন পণ্য ক্রয় করলাম এটা ব্যয়, পণ্য বিক্রয় করলাম এটা আয়, তারপর বেতন দিলাম কর্মচারী সেটা আমরা ব্যয়। এগুলি আমরা লাভ এবং ক্ষতির দফাগুলি আমরা কি করব? দেখে লাভ ক্ষতিতে আমরা বসাবো। মানে সহজ কথা বিষয়দায় বিবরণী করব। যখন আমরা আর্থিক বিবরণী করবো তখন 3টা ধাপ আমাদেরকে পরিপূর্ণভাবে করতে হবে। যদি সৃজনশীল প্রশ্নের মধ্যে থাকে যে তোমরা বিষয়দায় বিবরণী প্রস্তুত করো, তাহলে বিষয়দায় বিবরণী প্রস্তুত করার সময় আমরা লাভ এবং ক্ষতির দফা যেগুলি রেওয়া মিল থেকে যেগুলি রেওয়া মিলে থাকবে সেগুলি লাভ ক্ষতির দফা আমরা বিষয়দায় বিবরণীতে আনবো। তারপর মালিকানা সত্ত্ব, মালিকের কী পরিমাণ মূলধন আছে, কী পরিমাণ উত্তোলন আছে, কী পরিমাণ কর আছে, এগুলি দেখলে কী পরিমাণ মূলধন কী পরিমাণ উত্তোলন আছে সেগুলি আমরা দেখব। দেখার পরে সেগুলি আমরা যোগ করব, নিট লাভ আমরা যোগ করবো, নিট ক্ষতি হলে বিয়োগ করবো, সেগুলি আমরা মালিকানা সত্ত্ব বসাবো। তারপর আমরা আর্থিক অবস্থা বিবরণী করবো। আর্থিক অবস্থা বিবরণীতে যাবে সম্পদ এবং দায়। ধন্যবাদ তোমাদেরকে। আজকে একটুকে থাক, এটা বিশাল বড় পাঠ, সেই পাঠটা তোমাদেরকে বোঝাতে গেলে অনেক সময় লাগবে। আসলে আমরা এই পাঠটা বোঝাতে গেলে তোমাদেরকে তিনটা অংশে তোমাদেরকে 3 দিন তোমাদেরকে অন্তত পড়াইলে তোমাদের মাথা ঢুকবে, অন্যথা তোমাদের মাথা ঢুকবে না। আজকে কালকে বাড়ির কাজ তোমরা শুধু বিষয়দায় বিবরণীতে কী দফাগুলি যায় সেগুলি তোমরা দেখে